সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা দৈনিক আজকের বাংলার পাঠক, দর্শক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ভিন্ন মাত্রা থেকে স্বাগতম। ভিন্ন মাত্রা এমন একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে, আলোচনা করি সমসাময়িক সমস্যা নিয়ে এবং সমাধানের উত্তরও খুঁজে বের করার চেষ্টা করে থাকি। আজকে এ পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাবেক সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির, এবং একটা সময় তিনি যখন ছাত্র জীবনে ছিলেন তখন সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছিলেন তিনি। তিনি হচ্ছেন আমাদের মোর্তাজুল করিম ভাদ্রু। ভাদ্রু সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনাদের দৈনিক আজকের বাংলা পত্রিকার যে ভিন্ন মাত্রা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি মোহাম্মদ জুনায়েদকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি যদি আপনাকে আজকে এইভাবে যদি জানতে চাই আপনার কাছে, দীর্ঘ একটা লড়াই পার করলেন। দীর্ঘ একটা সময় ছিল। আপনাদের উপর অনেক ধরনের অত্যাচার করা হয়েছে। আপনাদের দলের যিনি ছিলেন, তার উপর নানা ধরনের অন্যায় নিপীড়ন আমরা দেখেছি। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছেন, কিন্তু সেটা দেয়নি বিগত যেই সরকার ছিল, এবং একটা টাইমে সে সরকারের পতন হলো। আপনার ম্যাডাম যিনি আছেন খালেদা জিয়া, তিনি দেশের বাইরে যাওয়ার সুযোগ পেলেন। চিকিৎসা হলো এবং তিনি আজকে দেশে ফিরে এসেছেন। নেতাকর্মীদের অনেক উচ্ছ্বাস আমরা দেখেছি। কিভাবে দেখছেন ব্যাপারটা? সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে আছেন। কারণ এই স্বৈরাচারিণী শেখ হাসিনা তিনি চেয়েছিলেন আমাদের নেত্রীকে মেরে ফেলতে। এটা প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তার হত্যার পরে এটা ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেতৃত্বে আমরা এই স্বৈরাচারের এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্রে যে মৃত্যু ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশে নিজের মতো করে দেশ শাসন করেছে, নিজের মতো করে আইন তৈরি করে দেশকে পরিচালনা করেছেন। সর্বোপরি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে তার ফরমায়েশি রায়ের মাধ্যমে জেলে নিয়েছেন। তাকে আমরা যেটা বুঝি আর কি, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমানকেও সেই একই ধরনের 111 সরকারের সময় আমাদের নেতা তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেছেন। তারপরে উনি চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। ঠিক তেমনিভাবে আমাদের নেত্রীর উপরও যে নির্যাতনগুলি হয়েছে, উনি চিকিৎসার দাবি করেছে, আমরা আন্দোলন করেছি, আমরা নেত্রী চিকিৎসাটি পর্যন্ত পাইনি। এবং নেত্রী চিকিৎসা নিয়ে যখন আমরা আন্দোলন করি, তখন এই ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে তিরস্কার করেছে, খুব আজে বাজে কথাবার্তাও বলেছেন। আল্লাহর অশেষ রহমত, আমাদের নেত্রী এই স্বৈরাচারিণী হাসিনার পতন দেখতে পেরেছেন এবং দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষ করে আজকে বাংলাদেশে এসেছেন। এবং আজকে বাংলাদেশের আশাটা মনে হয় যেন বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এয়ারপোর্টে পদার্পণের সাথে সাথে সারা বাংলাদেশ আজ একটা উৎসবে, গোটা দেশটা উৎসবে পরিণত হয়েছে। কারণ খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, খালেদা জিয়া আপসীন নেত্রী, খালেদা জিয়া জনগণের নেত্রী, এবং জনগণের অকুণ্ঠ ভালোবাসায়, জনগণের সমর্থন নিয়েই তিনি আজ এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। জনগণের সমর্থন নিয়ে তিনি রাজনীতি করেছেন এবং উনি সবসময় বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো জায়গা নেই। যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আমার নিরাপদ আশ্রয়স্থল। এবং বাংলাদেশের জনগণকে উনি প্রচণ্ড করে ভালোবাসতেন বিদায় বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমাদের নেত্রী বেঁচে আছেন এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। আর ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছেন।
তার মন্ত্রী, এমপি, তার জেলা চামুন্ডা যত দোসর রয়েছে সবাইকে নিয়ে পালিয়েছে। আমরা আমরা যদি একটু পেছনের দিকে যদি একটু যাই ১৯৮২ সালের দিকে তখন যে আন্দোলনটা হয় সামরিক শাসনের বিরুদ্ধে এরশাদ সরকার তখন ছিলেন এবং এই আন্দোলনের বিরুদ্ধে সর্বপ্রথম বেগম খালেদা জিয়া রুখে দাঁড়ান এবং আমরা এটা পরের অবস্থা যদি দেখি যে ৯০ গণঅভ্যুত্থানের যেই নেতৃত্ব ছিল এটা বিএনপির হাত ধরেই হয়েছে এবং এইটার জন্যই খালেদা জিয়াকে সবসময় বলা হয় তিনি আপসহীন নেত্রী এবং তিনি কখনো পালিয়ে যাননি। আমরা যদি শেখ হাসিনার কথা বলি, এর আগে উনার পালানোর অনেক রেকর্ড রয়েছে যেগুলো আমরা সংবাদ মাধ্যমে নিউজে দেখতে পাই। তো ১৯৯০ সালে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের আবার পুনরাবৃত্তি হলো ২০২৪ সালে। তখন নেতৃত্ব দেওয়া বেগম খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন, এখন নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া সে অবস্থায় ছিলেন না ২০২৪ এ। তারপরও আপনারা কিভাবে এগিয়েছেন? কারণ আমরা ২০২৪ এর আন্দোলনে দেখেছি বিএনপির অসংখ্য নেতাকর্মী রাজপথে ছিল, তারা শহীদ হয়েছেন। হ্যাঁ, যদিও তারা তখন তাদের নিজস্ব ব্যানারে রাস্তায় আসেননি। কিন্তু তারা স্বৈরাচারের পতনের জন্য রাস্তায় নেমেছিলেন। অসংখ্য কর্মী আমরা দেখেছি। তখনকার সময়ের কথা যদি একটু বলতেন খালেদা জিয়ার। দেখুন এই ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, ওখানে আ আ ৭ দলীয় জোট ছিল, ১৪ দলীয় জোট। জি। ৭ দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ১৪ দলীয় জোটের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা ওয়াজেদ। কিন্তু এরশাদের সাথে তারা সময়ে, সময়ে সমঝোতা করেছেন। সমঝোতা করেছে, প্রেম করেছে, আবার তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। জি। তারা অর্থাৎ অপরাজনীতি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যত রকমের কাজ ছিল যে ষোলকলা তারা পূর্ণ করেছেন। কিন্তু তারা প্রয়োজনে তারা নির্বাচনে গিয়েছেন, জি, প্রয়োজনে আবার বেরিয়ে এসেছেন। এগুলো তাদের স্বার্থের টানাটানি ভাগাভাগির মধ্যে এইভাবে তারা করেছে। স্বার্থের জন্য তারা সবার সাথে আপোস করেছেন, ছেড়েছেন কিন্তু আপোসের নীতি খালেদা জিয়া কখনো এটা নয়। আমাদের নেত্রী একটাই কথা ছিল এরশাদের অধীনে কোনো নির্বাচন হবে না। এরশাদের পতন ছাড়া কোনো নির্বাচন হবে না। সেই কারণেই ওই সময়ে ৯০-এর যে অভ্যুত্থানটি হয়েছিল, ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থান আমরা সেটাকেও বলি আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন আমরা ছাত্রদল করেছি। আমি একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলাম। জি, জি। আমরা দেখেছি একজন আপসহীন নেত্রীর পিছনে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা কিভাবে থাকে। বাংলাদেশের মানুষ তখন এই ৯০ আন্দোলনেও বাংলাদেশের মানে জনগণ একদম কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সকলে নেমে গিয়েছিলেন আমাদের নেত্রীর ডাকে। ঠিক যদি আপনি ৯০ কে দেখেন সেভাবে আপসীন নেত্রী বেগম খালেদার নেতৃত্বে এরশাদের পতন হয়েছে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। আপনি যে প্রশ্নটি করলেন যে ২৪ এর অভ্যুত্থানটা কি হয়েছে? দেখুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এবং আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা ফরমায়েশি রায়ের মধ্য দিয়ে যখন আমাদের কাছ থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ উনি চিকিৎসার জন্য লন্ডন চলে গেলেন। আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতেছিলাম, আমাদের দল এগিয়ে যাচ্ছিল। মাঝপথে আমাদের উপরে নির্যাতনের সীমাহীন নির্যাতন শুরু হয়ে গেল। আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হলো, আমাদের চৌধুরী আলমকে গুম করা হলো, আমাদের ছাত্রদের সুমন, জাকির, অসংখ্য নেতাকর্মীদের গুম করা হলো। আমাদের কুমিল্লা লাকসামের সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু এবং বিএনপি নেতা পারভেজকে গুম করা হলো। এমনিভাবে হাজার, হাজার নেতাকর্মীকে গুম খুনের মধ্য দিয়ে গুম খুনের রাজনীতিতে তারা আমাদের নেতাকর্মী দমানোর চেষ্টা করলো। একটা পর্যায়ে তারা যখন দেখলো যে তারা তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে না, একতরফা নির্বাচন অর্থাৎ যেই নির্বাচন জনগণ মানে না, জনগণ পুলিশ দিয়ে নির্বাচন, প্রশাসন দিয়ে নির্বাচন, জনগণ ভোটারবিহীন নির্বাচনের দিকে তারা যখন একের পর এক নির্বাচন করে তারা ব্যর্থ হচ্ছিল, তারা ক্ষমতা ঠিকই আসতো কিন্তু জনগণ সেই নির্বাচনকে মানত না। আন্দোলনমুখী হয়ে গেল জনগণ। জনগণ সেই নির্বাচনের বিরুদ্ধে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নেতৃত্বে আন্দোলন শুরু করলো। ঠিক তখনই আমাদের নেত্রীকে তারা সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল। এবং আমি এভাবে যদি বলি যে যখন উনাকে জেলখানা থেকে বের করে বাসায় ফিরোজাতে যখন তিনি ছিলেন, তিনি তো এক ধরনের গৃহবন্দী ছিলেন। আমরা যেটা বলতে পারি তিনি তো অনেক অবস্থায় ছিলেন। উনি মুক্ত হননি তো। উনি মুক্ত হন নাই। উনি বন্দী ছিলেন, উনি মুক্ত হন নাই। জাস্ট উনি নির্বাহী আদেশে উনাকে বাসায় রাখা হয়েছে। কিন্তু উনি তো মুক্ত হন নাই। মুক্ত তো হয়েছেন, পরে মুক্ত হয়েছেন। জি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ২৪ এর আন্দোলনটা। আমি ২৪ এর আন্দোলনটাকে আমি মনে করি যে যখন এই দেশে পুলিশ দিয়ে নির্বাচন হলো, আপনার ডিজিএফআই দিয়ে হলো, র‍্যাব দিয়ে হলো, প্রশাসন দিয়ে নির্বাচন হলো।
এই নির্বাচন যখন জনগণ নির্বাচনের বিরুদ্ধে যখন একাত্তা হয়ে গেল, তখন ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করলো। ঠিক তখনই আমাদের এই নেতাকর্মীদেরকে চাঙ্গা করা, এই যে গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের মধ্যেও নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখা এবং নেতাকর্মীদেরকে রাজপথে ফিরিয়ে আনা, এই কাজটা আমাদের নেতা তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করেছেন উনি। উনি আমাদের তৃণমূলে যোগাযোগ করেছেন, উনি ইউনিয়নে কথা বলেছেন, থানায় কথা বলেছেন, ওয়ার্ডে কথা বলেছেন, নেতার সাথে কথা বলেছেন। এবং আমরা যারা যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের রাজনীতি করেছি, বিএনপি নেতা যারা ছিল, প্রত্যেকের সাথে কথা বলে আস্তে আস্তে করে এই বিএনপিটাকে উনি আবার জাগ্রত নেতা করে জাগ্রত করেছেন। কারণ বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বিএনপি হচ্ছে বেগম খালেদা জিয়ার দল, বিএনপি হচ্ছে তারেক রহমানের দল। এই দলকে তারা কোনোভাবে ষড়যন্ত্র করে যখন ভাঙতে পারেনি, তখন কিন্তু যতই ষড়যন্ত্র করেছে বিএনপি কিন্তু নেতা কর্মীরা আন্দোলনমুখী ছিল, ঐক্যবদ্ধ ছিল তারেক রহমানের নেতৃত্বে। এবং তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন, আমরা বনে জঙ্গলে বসবাস করেছি, আমরা সাঁতার কেটে নদী পার হয়ে আমরা সমাবেশ সফল করেছি। আমাদের নেতা কর্মীরা কত কষ্ট করে একটা সমাবেশ সফল করেছে, কিন্তু কোনো সমাবেশ তো তারা আটকে রাখতে পারে নাই। এইভাবে জনগণকে তারেক রহমান তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আমাদেরকে আন্দোলনমুখী রেখেছেন, যার কারণে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো, মানে সফল পরিসমাপ্তি হলো, তার মুখ্য ভূমিকায় ছিল, মাস্টার মাইন্ড যদি বলেন, সেটা ছিল তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলন সফলতার দিকে রূপ পেয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং নট অনলি দ্যাট, ফ্যাসিস্ট হাসিনা শুধু নয়, তার মন্ত্রী, এমপি, সাঙ্গ পাঙ্গ, এমনকি বিচারপতিও পালিয়েছে, যারা অবৈধ আইন করে দেশকে দুঃশাসনের দিকে অবৈধ আইনের রায়ের মাধ্যমে আমাদের নেত্রীকে সাজা দিয়েছেন, আমাদেরকে সাজা দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দেশ নায়ক তারেক রহমানকে সাজা দিয়েছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে সাজা দিয়েছেন, জেলে করেছেন, তারাও পর্যন্ত পালিয়েছে। অর্থাৎ প্রশাসনেরও একটা বিশাল অংশ পালিয়ে গিয়েছে, যারা এই হাসিনার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত রাখার জন্য অবৈধ ক্ষমতার প্র্যাকটিস করেছেন, জনগণের উপর চাপিয়ে দিয়েছিলেন অবৈধ নির্বাচন। এই হাসিনা মার্কা নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একাত্ম হয়েছিল বিদায়, তারেক রহমান নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলাম বিদায়, আজকে বাংলাদেশে এই ফ্যাসিস্ট হাসিনার পতন। না, আমি যদি আপনার প্রসঙ্গ থেকে আমি যদি বলি, আপনার বলা উত্তরে আপনি বলছিলেন যে তারেক রহমান তিনি মাস্টার মাইন্ড ছিলেন। কিন্তু একটা সময় অনেকেই বলেন অমুকে মাস্টারমাইন্ড, অমুকে মাস্টারমাইন্ড। এই অর্থে যদি কোনো মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহৃত হয়, আমরা তো মনে করব এই ঝিমিয়ে পড়া বাংলাদেশের মানুষকে, হাসিনার ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে একাত্ম করা, জাগ্রত করা, বিএনপি নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা, সাহস দেওয়া, এই কাজটি কিন্তু তারেক রহমান করেছেন। সেই কারণেই এই আন্দোলন সফল হয়েছে। সেই ক্ষেত্রেই আমরা মনে করি এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হলো তারেক রহমান। আন্দোলনের সফলতার মূল মাস্টার হলেন তারেক রহমান, দেশনায়ক তারেক। আমরা বলতে চাইছি সম্পূর্ণ বুঝকে আমি শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই। খুব ছোট করে বলবেন যে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কখনোই কোনো বহির্রাষ্ট্রের সাথে, দেশীয় কোনো দলের সাথে তিনি কখনোই নিজের স্বার্থে, দলের স্বার্থে তিনি আপোস করেননি। তিনি সবসময় গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের জনগণের ভালোর জন্য তিনি তার সিদ্ধান্তেই অটল ছিলেন। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে বলা হয় এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। জনাব তারেক রহমান তিনি এখন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ পদে রয়েছেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব এখন পর্যন্ত তিনি পালন করেননি। আ আপনাদের কাছে কি মনে হয় যে আমরা কিভাবে বুঝবো যে জনাব তারেক রহমানও একটা সময় আপসহীন নেতা হিসাবে জনগণের কাছে নিজেকে পরিচিত করে তুলতে পারবে খালেদা জিয়ার মতো? এটা আসলে কতটুকু সম্ভব বলে আপনারা মনে দেখুন, বাংলাদেশে বিএনপি ৩-৩ বার ক্ষমতায় এসেছে। এই যতগুলো নির্বাচন হয়েছে, তারেক রহমান উনি যখন পর্দার আড়ালে থেকে উনি কিন্তু সকল নির্বাচনগুলি উনি মনিটরিং করেছেন। আমরা তো ছাত্র রাজনীতি করেছি। উনি কিন্তু আমাদের গাইডলাইনে রাখতেন সবসময়। উনি হয়তো পর্দায় সামনে আসতেন না। তো এইবার ওনাকে সামনে আসতে হলো, যেহেতু আমাদের নেত্রীকে তারা কারাগারে আবদ্ধ করলো। তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, এটা পরিষ্কার। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে মাঝে মাঝে ফিরে এসেছেন। উনি আরো অনেক বছর বেঁচে থাকুন, এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে। এটা বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আশীর্বাদ। খালেদা জিয়া যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যতদিন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবেন, ততদিন বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন, সুখে থাকবেন এবং স্বস্তিতে থাকবেন। ঠিক তেমনিভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশে নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় দেয়,
অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এই তো আসলে এই ক্ষেত্রে আমাদের সন্দেহ নেই। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে যেমন আমি যদি বহির্বিশ্বের কথা বলি, আমি ভারতের কথা বলতে পারি। বুকে এক চাটিয়া বইটাও করে এর সম্পর্কের বিষয় আপনার দেখাচ্ছি। বিএনপির পলিসি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে আরম্ভ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় দেশ কিন্তু পরিচালিত করছেন। এবং আপনি ৫ তারিখের পরে আমি আগের গুলা বাদ দিলাম, আমরা তখন একটা প্রতিপক্ষ ছিলাম, বিরোধী অপোজিশন ছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। ৫ তারিখের পরে এই দেশ এগিয়ে নেওয়ার জন্য, দেশ পুনর্নির্মাণের জন্য, দেশ বিনির্মাণের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারেক রহমানের প্রতিটি বক্তব্য আপনি রিভিউ আকারে দেখেন, শোনেন এবং বুঝতে পারবেন তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্যগুলো দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের গণতন্ত্রের জন্য কতটুকু সময় পক্ষে ছিল। তারেক আমাদের নেতা এবং তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি বলতেন, আমাদের নেত্রীও বলেছেন, তারেক রহমান বলছেন। অর্থাৎ বিএনপির পলিসি হচ্ছে, দেশনেত্রী বেগম যে কথাটি বলেছেন পরিষ্কারভাবে, দেশের বাহিরে আমাদের কোনো কি বলে প্রভু নেই। আমরা বন্ধু হিসেবে সকলের সাথে অবস্থান রাখতে চাই। অর্থাৎ আমি ইসেস বন্ধু বেগম খালেদা জিয়া সীমান্ত বলাই তিনি সীমান্তবর্তা নিয়ে কথা বলেছেন, খালেদা জিয়া তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছেন, ট্রানজিট নিয়ে কথা বলেছেন। তিনি কখনোই ভারতকে শোষণ করার সুযোগ দেননি, কখনোই দেননি। তো জনাব তারেক রহমান কি এই ভূমিকায় অবতীর্ণ হবেন? আমরা অনেক ক্ষেত্রে দেখি কেন আপনি আমাদের এই বর্তমানে যে তিস্তা নিয়ে আমাদের যে এই তিস্তা নিয়ে আমাদের যে কর্মসূচি চলছে, জি সুষম পানি বন্টন এবং আমাদের পার্কা বাঁধ, এসব নিয়ে তো আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের স্বার্থ এবং এই যে ইদানিং যে করিডোর নিয়ে বেড়ায়, প্রধান উপদেষ্টা চলেছে কথা বলেছেন, তাদের একটা করিডোর দিবেন, জি, এবং এই সমস্ত বিষয় সেগুলো ভারতের সাথে বলেন, এই ভুটানের সাথে বলেন, বিভিন্ন সকল আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারেক রহমান বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ঠিক যেমনিভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য যা যা বলার, যা যা করার পদক্ষেপ নিচ্ছেন এবং পদক্ষেপ ভবিষ্যতে নেবেন। অর্থাৎ বাংলাদেশের সীমানার ভিতরের রাজনীতি, বাংলাদেশের সীমানার বাইরে হস্তক্ষেপ কেউ করবে, বাংলাদেশের সীমানার অধিকার বাইরে থেকে কেউ নষ্ট করবে, তারেক রহমানের নেতৃত্বে এটা কখনো হবে না। যেমনিভাবে শহীদ জিয়ার আমলে হয় নাই, দেশনেত্রীর নেতৃত্বের আমলেও হয় নাই, তারেক রহমানও আগামী দিনে বর্তমানেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পানির ন্যায্য হিস্যা, তিস্তাবাদ, ফারাক্কা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, তার বিরুদ্ধেও তার বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছেন। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাংলাদেশের জনগণের জন্য যে রাজনীতিটি শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারেক রহমান এদেশের মানুষকে যে মুক্তির বাতাসটা আমাদেরকে যে গ্রহণ করার সুযোগটা করে দিয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে, এটার সুফল বাংলাদেশের জনগণ অবশ্যই পাবে। বাংলাদেশের তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক হবেন, প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশকে একটি আবার সেই গৌরবোজ্জ্বল জাতি হিসাবে, যে শেখ হাসিনা বিগত ১৭ বছরে বাংলাদেশকে যে তলানিতে নিয়ে গিয়েছিল, দেশকে আবার গৌরবোজ্জ্বল বইকে ফিরিয়ে আনবেন। এটি হলো বিএনপির রাজনীতি মূল লক্ষ্য, দেশনায়ক তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোর্তাজুল করিম ফাদরুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে এতক্ষণ অতিথি হিসেবে ছিলেন জনাব মোর্তাজুল করিম ফাদরুল, তিনি বিএনপি নেতা এবং তার জীবনে অসংখ্য বা রাজনৈতিক অসংখ্যভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমরা কথা বলছিলাম বিএনপির যিনি রয়েছেন প্রধান বেগম খালেদা জিয়া, তার দেশে আসা নিয়ে। আমরা সবাই আশাবাদী। তিনি তারেক জিয়ার কথা বলছিলেন যে তিনি আগামী রাষ্ট্রনায়ক এবং যদি তারেক জিয়া জনগণের ভোটে গণতান্ত্রিকভাবে আগামী রাষ্ট্রনায়ক হয়, আমরা তারেক জিয়ার কাছ থেকে আশা করব যেন বাংলাদেশের স্বার্থ সবসময় রক্ষা হয়। তিনিও আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপসীর নেতা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি মোহাম্মদ জুনায়েদ বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।